करु सजनी आए ना আমি জানি না গাছে চড়ে আম খেতে বলেই কিনা তোমার গলাটা এত মিষ্টি। पहले दर्शनदारी পিছে গুণ বিচারি। স্কুল থেকে সাদা ফ্রক পরে সোজা ওপরেই উঠে টপ মগ ডালে বসে আছি। রেডিওতে গান শুনে সেই বিখ্যাত জড়িয়ে ধরার গল্পটা আমাকে একটু শোনাও না। হঠাৎ তিনজন পাঞ্জাবি ভদ্রমহিলা এসছে, খাঁ সাহেবকে পাশ গানা শিখেঙ্গে। উনি লাস্ট মোমেন্টে বলে গেছেন এই মেয়েটির সঙ্গে আমার দেখা হলো না। যারা ক্রিটিসাইজ করে তারা বলে যে নকল করে গাইছে, হ্যাঁ, কিন্তু নকল করা অত সোজা নয়। কিছু কিছু ইন্টারভিউ প্রয়োজন নিজের জন্য। যখন ভবিষ্যতে আপনি আপনার বাচ্চাদের বা নাতি নাতনিদের গল্প শোনাবেন যে আমি একটা সময় এমন মানুষের সঙ্গে কথা বলেছি যিনি দিকপাল, যার কাছে বসে শুধু গল্প শুনতে হয়। আজ আমাদের সঙ্গে প্রভাতী মুখোপাধ্যায়। দিদি, কিছু কিছু মানুষের সম্পর্কে শুধু নামটুকুই যথেষ্ট। তুমি সেরকম মানুষ, একজন মানুষ। তোমার সম্পর্কে আমি শ্রীকুমারদার একটা কমেন্ট মনে আছে যে প্রভাতী মুখোপাধ্যায়ের পরে এই কণ্ঠ আর হবে না, এটা উনি বলছিলেন। কবে বললেন? একটা অনুষ্ঠানে এসেছিলেন, উনি বলেছিলেন। আচ্ছা আচ্ছা, এরকম কণ্ঠ আর মানে এরকম কণ্ঠ আর হবে না। তো দিদি, আমি একটু একদম শুরুর গল্প থেকে একটু শুনতে চাই। তোমার একটু ছোটবেলার গল্প আমাকে বলো না, মানে কোথায় বড় হওয়া, পড়াশোনা কোথা থেকে, গানের গল্পে পরে আসছি, আগে একটু তোমার গল্পগুলো একটু শুনি। অ্যাকচুয়ালি আমরা 12 জন ভাই বোন, হ্যাঁ, 12 জন ভাই বোন। তার মধ্যে প্রথমে 3 জন মানে ছিলেন, তারপর চলে গেছে। আর তারপর 9 জন আমরা বেশ কিছুদিন সবাই মিলেই ছিলাম। রিসেন্টলি আমার 3 বছর আগে বড়দি মারা গেল, আর সেজ বোন যে এরকম 2-3 জন চলে গেছে। কিন্তু আমরা এতগুলো ভাই বোন সব সময় খেলাধুলা এই সমস্ত ছাড়া আর কিছুই জানতাম না, কোনোদিনও কিছু বুঝতে পারিনি। তো এত আনন্দ, এত হই আমাদের 33 কাঠা জমি ছিল। জমির ওপরে আগেকার দিনে সেই ইংরেজদের বাড়ি একটা ছিল, আর তার পাশে আমার বাবা একটা বাড়ি করেছিলেন 4 তলা, এই ছাদ নিয়ে 4 তলা। তো ওইখানে আমাদের 33 কাঠা জমির ওপরে প্রায় 20টা আম গাছ ছিল। এবং আমি সব সময় টপ ইয়েতে ওপরে উঠে যেতাম, আম গাছের টপ ইয়েতে, ওখানে বসে বসে আম খেতাম। আর একদিন কি হলো, বাইরের থেকে ছেলেরা অলরেডি মানে বের করে ইয়ে করে আম ঢিল মারতো, আর ঢিল মেরে মেরে আমগুলো পড়তো, ছুটে ছোটো গেট দিয়ে ঢুকে এসে নিয়ে চলে যেত। ওইরকম একদিন করতে করতে আমি অ্যাজ ইউজুয়াল স্কুল থেকে সাদা ফ্রক পরে সোজা ওপরেই উঠে টপ মগ ডালে বসে আছি। তো ওই সময় বাইরের থেকে ওরা ঢিল মেরেছে, মারতেই তখন আমার নাকে এসে পড়েছে ওই ঢিলটা, আর গল গল করে রক্ত পড়ছে। এবার মা ওই আমি যে আমার যে লেগেছে সেটা না দেখে মা ছুটেছে কে মেরেছে, বাইরে গেট খুলে চলে গেছে, ঢুকে গেছে বাইরে, ধরতে গেছে ছেলেগুলোকে। তারপরে ছেলেগুলো দৌড় করে। তো ছোটবেলায় ডান পিঠে ছিলে খুব, সবাই বলে। এখন তো আমার মেয়েই বলে যে মা তুমি কি ছিলে, আর এখন কি। আমি জানি না গাছে চড়ে আম খেতে বলেই কিনা তোমার গলাটা এত মিষ্টি, হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে। স্কুলিং, তোমার পড়াশোনা কোথা থেকে? ছোটবেলার গল্প বলেছে, এটা কোন জায়গায়? এটা বালিগঞ্জ প্লেসে। বালিগঞ্জ প্লেসে মানে আমাদের বাড়ি ছিল 33 কাঠা জমির ওপরে। তো একটাতে ইংরেজরা ছিল, তারপরে আমরা, আর ইংরেজরা চলে যাবার পর এলো তোমার ঠাকুর ফ্যামিলি, টেগর ফ্যামিলি, হ্যাঁ, টেগর ফ্যামিলি চলে যেতে তারপরে এলো রমেন চৌধুরী ওর ফ্যামিলি, হ্যাঁ, সিনেমা আর্টিস্ট যে অনুসুয়াদি, হ্যাঁ, ওদের ফ্যামিলি, হ্যাঁ। তো দিদি, তোমার গানের মানে তুমি ছোটবেলা থেকে কি তুমি ভাবতে যে মানে গান শুনবে? আমি শুনেছি ওই রেডিওতে গান শুনে সেই বিখ্যাত জড়িয়ে ধরার গল্পটা আমাকে একটু শোনাও না। সবাই আমি অনেকবার এমনি শুনেছি ব্যক্তিগত আলাপচারিতা, তুমি একটু যদি আমাদের জন্য শোনাও। হ্যাঁ, আসলে কি হয়েছে, আমার বড়দি গান গাইতো, হ্যাঁ, বড়দির গলাটা খুব ভালো ছিল। এবং বড়দি প্রথমে সতীনাথদার কাছে মানে শিখত, হ্যাঁ, শেখার পর তারপর সতীনাথদার কাছে একটু ইয়ে হলো বলে, অসুবিধা হলো,
তারপরে কার কাছে শিখবে, কার শিখবে। আমার যে ভগ্নিপতি ছিলেন ওনার একটুখানি ওইরকম ছিল, হ্যাঁ, যে কারুর খেয়ে ইয়ে করবো না, কারুর কথা শুনবো না, মানে পয়সা করেছিল মোটমাট এই ব্যাপার আমার। হ্যাঁ, এইরকম সতীনাথদা কি আছে 4 ডবল টাকা দিয়ে আমার সন্ধ্যা মুখার্জির কাছে শেখাবো, এইরকম ব্যাপার। রাতারাতি ওখান থেকে ছেড়িয়ে দিয়ে সন্ধ্যাদির কাছে দিল। এইবার সন্ধ্যাদি যখন এলো আমাদের বাড়িতে, সবসময় সন্ধ্যাদি প্রচুর আসছেন, আসা যাওয়ার ব্যাপার ছিল। সন্ধ্যাদি এসে আমি দিদিকে গান শেখাচ্ছে, আমি গিয়ে হারমোনিয়ামের ডিস্টার্ব করছি, এই তোর আমি গাইবো, সর তুই সর, এরম করে। তো তখন সন্ধ্যাদি একটুখানি মানে ইয়ে হলো। তখন দিদি বলল যে দিদি তোমাকে একটা কথা বলি, আমার এই মেয়েটা, এটা বোনটা আমার মেজো বোন, হ্যাঁ, ও খুব ভালো গান গায়, ওর গলাটা একটু মোটা ধরনের, হ্যাঁ, হেভি স্কেলে আর কি, এরকম বলে। তো কার কাছে দেওয়া যায়? তখন সন্ধ্যাদি বলল ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি নিয়ে যাচ্ছি মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মীরা চ্যাটার্জি, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পরে বিয়ে হলো মীরা চ্যাটার্জি, মীরাদির কাছে। তো মীরাদির কাছে যেতে, সে তো কি বলবো, মীরাদির অনেক স্টুডেন্ট ছিল সবই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি তুলে নিতে পারতাম, খুব তাড়াতাড়ি। কেউ জানি না, এটা ঠাকুরেরই আশীর্বাদ, আমি গান সবসময় তাড়াতাড়ি তুলে নিতে পারতাম। তারপরে মীরাদির কাছে যাব, মীরাদি সে বিয়ে হচ্ছে না, প্রসূনদার আর মীরাদির বিয়ে হচ্ছে না, হ্যাঁ। তো কি হবে কি হবে, আমি যাবার 20 দিনের মধ্যে নাকি মীরাদির বিয়ে হলো শুরু, হ্যাঁ বিয়ে হলো। আর তারও 20 বছর আগের থেকে প্রসূনদার সঙ্গে যাওয়া, ওই ব্যাপার আর কি। এসব বুঝতাম না, আমি এখন বলছি, তুমি জিজ্ঞেস করো। এইসব ভালো, এগুলো বুঝতে পারতাম না। যাই হোক, তারপরে মীরাদির কাছে আমি নাড়া বাঁধলাম সমস্ত আর কি। নাড়া বাঁধলা মানে মানে ওই একবারে গান্ডা বেঁধে যেমন করে? ওইটা বলবো, একটা প্রথমত বলবো খাসাবের ব্যাপারটা। খাসা মানে ওস্তাদ বারে গোলাম আলী খান সাহেব, হ্যাঁ। তো ওনার কাছেও আমি গেলাম, মীরাদি যেত, তা মীরাদি আমি নিয়ে যাবে কি নিয়ে যাবে না এরকম করে করে, আমি দুষ্টু ছিলাম তখন, আমি পুরো গাড়িতে বসে ঢুকে পেছনের সিটে, ড্রাইভারের পেছনের সিটে ঢুকে বসে থাকতাম। হ্যাঁ, আমি যাবই, যেদিন যাবে খাসায় মীরাদি খাসাবের বাড়ি, আমি যাবই, ঠিক আছে। এই করে আমি একদিন চলে গেছি, হ্যাঁ, বালুয়াক্কা লেনে, 21 বালুয়াক্কা লেন খাসাবের বাড়ি ছিল। তো ওইখানে গিয়ে হাজির। তারপরে খাসাব আমাকে দেখে বলছে কে হুয়া বেটি, কে ওটা, আজা আজা মেরে পাশ আজা, এত বাজা, পাঞ্জাবি উর্দু সব মিলিয়ে কথা আর কি। হ্যাঁ, তো তারপরে মা এলো, বাবা এলো, গাড়ি আমার বাড়িতে 4টে গাড়ি ছিল তখন। এবার মাকে বলা হলো, বাবা সেই যে গান্ডা বাঁধবে, 60 জন 60 আগের থেকে ঘরে বসে আছে। কারা জানো? বিলায়েত খাঁ সাহেব, ইমরাদ ভাইয়া, সন্ধ্যা মুখার্জির পুরো ফ্যামিলি, মীরা ব্যানার্জির পুরো ফ্যামিলি, আরও কানন সাহেবের পুরো ফ্যামিলি, সমস্ত টোটাল মিলিয়ে 60 হেড ছিল মিনিমাম। হ্যাঁ, তা ওদেরকে পুরো পায়ে প্রণামী দিয়ে তারপরে নাড়া বাঁধা, এবং নাড়া বাঁধাতে খাঁ সাহেবের সোনার বোতাম, সোনার আংটি, সোনার ইয়ে কী বলে ঘড়ি, আর মাতাজি, খাঁ সাহেবের সব ফ্যামিলি, খাঁ সাহেবের এক ভাগ্নি ছিল, তার 11টা ছেলে মেয়ে ভাই বোন, হ্যাঁ, তাদের এই পুরো ইয়ে দিয়ে খরচা দিয়ে গান্ডা বাঁধা হলো। এবং টাচুট বলা উচিত না, এখন যে আমি গান গাই জানো, আমার মনে হয় ওনারা খুব খুশি হয় ওনাদের গান গাইলে, যেটা নাকি আজকাল আমি আমার স্টুডেন্টদের বলি, যে এত ভালো টাচুর গলার, আমি বড় মুখে দিয়ে গান গাই, জানো তো, বরফের পিস মুখে দিয়ে একদম, হ্যাঁ, ভেঙে চুরমুর করে খাই। তো তুমি তো শুনেছি আইসক্রিম খাও, তুমি তো গলার কোনো নিয়ম মানো না, তুমি নাকি এরকম বরফ টরফ, আর বরফ কাঁচা ইয়ে বরফ যখন প্রোগ্রাম থাকে না, ওদেরকে বলে দিয়ে আমার গ্লাসে বরফ রাখবি স্টেজে সব সময়, স্টিল নাও। এটা কি তোমার ছোটবেলার অভ্যেস নাকি এমনি, মানে কেন? এইটা মানে কবে থেকে অভ্যেস জানি না, তবে আমি ঠান্ডা, তারপরে তোমার আচার যেগুলো বারো নাকি সেগুলোই, আচার, আম, কাঁচা আম নিজে কেটে পুরো ইয়ে করা, আমাদের অত আমের গাছ তো বাড়িতে, পেরে দিতে। হ্যাঁ, তারপরে তুমি এরকম মানে গলা কি করে, মানে এটা তো ঈশ্বর দত্ত ব্যাপার। একটু গান শোনাও, যে কোনো একটা গান একটু আমাকে শোনাও না। কি শুধু গলা এরকম করে শোনাও না, কি আছে তোমার গলায়, তোমার গলাটাই সেরা যন্ত্র, তোমার জন্য আবার এক্সট্রা কি যন্ত্র লাগবে? ওইটা শুনেছি, ওই গানটাই গাই বাবু। হ্যাঁ, আমার মেয়েকে জিজ্ঞেস করছি, তুমি গাও না তোমার মতো করে, যাইছি। চশমে পুরব
उस पे भी जिगर जलता है। क्या तमाशा है कि बरसात में घर जलता है। आ आ क्या करूं सजनी आए ना बालम। क्या करूं सजनी आए न बालम। तड़पत बीते मोरे तड़पत 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 बीते मोरे ऊन बिन रतिया आए न बालम। क्या करूं सजनी आए न आए न आए न বালম। দেবতা আর অসুর মিলে বৃথাই সমুদ্র মন্থন করেছিলেন। অমৃত খুঁজতে চাইলে এরকম গান শুনুন। এটা অমৃত যদি বলে তাহলে এটা বোধহয় তার রূপ। দিদি আমাকে একটু বলো যে এখন যারা গান শিখছে, ধরো যে বাচ্চাটা হয়তো যার 5 বছর 4 বছর বয়স বা একটু বড়, তারা গান শেখার সময় কি করে, মানে কি যে তোমাকে দেখে হয়তো তোমাকে আদর্শ হিসেবে ধরেছে, যে প্রভাতী মুখোপাধ্যায় হতে চায়, যার স্বপ্ন যে আমিও, তুমি যেমন তোমার সময় বিয়ে করেছো, কিংবা বেগম আখতারের গান শুনে তুমি তোমার এত পছন্দের ছিল, এখন তোমাকে যারা এরকম পছন্দ করে তাদের জন্য তুমি কি বলবে যে কি করা উচিত? আমরা তো সবাই জানি না যে কিভাবে গানটা, অনেকেই বেসিকগুলো জানে না, হয়তো উপায় জানে না, তো কিভাবে তা শুরু করা উচিত বলে তোমার মনে হয়? একদম ধরো প্রথমেই আমার মনে হয় সারেন্ডার করা। তুমি যদি নিজেকে মনে করো আমি সব জেনে গেছি বা শিখে গেছি, হ্যাঁ, তাহলে ঠাকুর একটু অসন্তুষ্ট হয়, এই ব্যাপার। হ্যাঁ, তো যেখানেই যার কাছেই যাক, আমার মনে হয় 10 জায়গায় শিখলেও ক্ষতি কিছু নেই, কিন্তু যে শেখাবেন তার মানে ইয়ে থাকা চাই। আমি যেটা করি যে আমার প্রথমেই আমি আস্তে করে দিই, কিছু কিছু নিয়ম আমার আছে, সেগুলো বারণ করে দিই, করবে না। হ্যাঁ, বলছি না এখন এখানে। হ্যাঁ, কিন্তু রেগুলার রেওয়াজটা দরকার, রেগুলার রেওয়াজ। হ্যাঁ, খাদেতে রেওয়াজ আর ওপরে চড়াতে রেওয়াজ, এই রেওয়াজ করে, এবং ডেলি তুমি যাই করো, কাজ করো, এ করো, কিন্তু গান ফানটা করলে ½ তোমায় বসতে হবে, রেওয়াজ করতে হবে, সকাল বিকাল করে যখন টাইম পাবে। ওই ভোরবেলা উঠে গাইতে হবে, নট দ্যাট। হ্যাঁ, বা গঙ্গা জলে গিয়ে আগেকার তো ছিল, তো যাই হোক না, আমরা ওসব করিনি। তাই এটাই বলবো, তালিম যিনি দেবেন তাকেও মানে প্রপারলি তালিমটা দিতে হবে। হ্যাঁ, যেটা নাকি আমি ধরে ধরে যেমন করে শেখাই, আমি দেখো প্রথমে গানটা, এখন তো অনলাইন হয়েছে, হ্যাঁ, তো অনলাইনটা আমি খুবই অ্যাভয়েড করি। ডাইরেক্ট বসলে যতটা বলতে পারবো, হ্যাঁ, এমন রেয়াজ করলে তুমি জিভটাকে এখানে নাবিয়ে আলাদা করে রেখে আড়ষ্ট হবে না, হ্যাঁ, মুখও বিকৃত হবে না, ভুরু কুচকবে না, শিরা ফুলবে না, তবেই যাকে তোমাদের পাইলে দর্শনদারি পিছে গুণ বিচারি, তাই না? আহা কি সুন্দর, যেমন তুমি সুন্দর, এত সুন্দর, খুব মিষ্টি তুমি। হ্যাঁ, তো সুতরাং এইটা বলছি, গানেরটা এবার রেওয়াজটা তো করতেই হবে, যত রেওয়াজ করবে ততই ভালো হবে। এটা খুব মানে আমার মনে হয় এটা যে কোনো শিক্ষার জন্যই খুব দরকারি, যে এই যে সমর্পণ করতে হবে। তুমি যেটা বলে খুব দামি কথা, মানে এরকম আমি বহু ইন্টারভিউ নিয়েছি কিন্তু এরকমই মানে শুনিনি। আমার এটা অসম্ভব মানে মনে গেঁথে গেল যে যার কাছে ঈশ্বরের কাছে সমর্পণের মতো, গান তো একটা ঈশ্বরই, গুরুও তাই। দিদি আমাকে আরেকটু বলো যে তুমি যখন ছোটবেলায় শিখতে কোন কোন জিনিস তুমি করেছো, মানে যখন তুমি এরকম কীর্তিমান মানুষদের সামনে থেকে দেখেছো, তাদের কাছে শিখেছো, কি কি জিনিস তুমি করতে, কোন সময় তুমি অভ্যেস করতে, কোন সময় তুমি প্র্যাকটিস করতে? ওইটাই তো একটা ব্যাপার হচ্ছে কি, আমি আমাদের বাড়িতে অনেক রাত্রে
খাওয়া দাওয়া শোয়াটা ছোটোবেলা থেকে সবাইকার, এতগুলো ভাই বোন তো ন্যাচারালি ও জেগে আছে, ও শোবে না, এ করবে না, মা খাইয়ে দাইয়ে পাঠাচ্ছে, শুতে যা, কেউ শুচ্ছে না। এবার বাবা, আমরা সিনেমা দেখতাম, বাবা ছোটদের যেসব সিনেমা, গানওয়ালা সিনেমা, সেই গানওয়ালা সিনেমা আমাদের নিয়ে যেত। এই যে লাটুবাবু ছাতুবাবু এইসব আছে না, এদের বাড়িতে বড় স্ক্রিনেতে আমরা ওই ছোটোবেলায় গিয়ে ওই বসে দেখতাম, টিভি দেখাতো, অপুর সংসার, তারপরে ওই সমস্তগুলো, সত্যজিৎ রায়ের যে সমস্ত ওই সব ছবি দেখতাম। তখন তো আমরা অত বুঝতাম না, পাকা ছিলাম না। সত্যি কথা বলতে এখনকার যারা স্টুডেন্ট, মানে ছেলেমেয়েরা, বাচ্চারা, মানে 3 বছরের বাচ্চারা আমি যেটা জানি না সেটা জানে, পরিষ্কার কথা। এটা মানে তাও এটা কি জানো, কি বলা উচিত না, কিন্তু আসলে মায়ের এটা দরকার শিক্ষা। মাই মানুষ করে ছেলে মেয়েদের, মা মানুষ করে, বাবা টাকা এনে দিয়ে খালাস। সে তো আর এসে রাত্রিবেলায় এসে তার বাচ্চাটাকে দেখে মারামারি করবে না, রাগ করবে না, বকবে না। হ্যাঁ, ইন দ্যাট কেস সারাদিন বাড়ি থেকে থাকছে মায়ের কাছেই ছেলেমেয়েরা মানুষ হয়, বুঝেছো? তো মা যেরকম হবেন ছেলেমেয়েরা ওই রকমই হবে আমার মতে, আর হয়েও আসছে, আমি দেখছি তো। এখন যা পরিস্থিতি, এখন এই যে অনলাইন হয়েছে, চিন্তা করো, অরিজিনাল জিনিসগুলো কেউ জানতেই পারছে না। অরিজিনাল তুমি অনলাইনে কি, ফোনেতে কী করে কী বুঝবে তুমি? হ্যাঁ, কত চলাফেরা, 36 কোটি লোকের 36 কোটি ক্যারেক্টার, 36 কোটি চেহারা, তাই না? 36 কোটি বকওয়াস, মতলব কি। তো সেখানে কি আর বলবো বলো। তুমি যে সময় গান শেখা শুরু করেছিলে, তোমার রেওয়াজের কথা, তোমার গুরুরা কি কি বলতেন গান শেখার জন্য, কিভাবে অভ্যেস করতে হবে, বা তুমি কিভাবে অভ্যেস করেছিলে ছোটবেলায়? একটু যদি সেই গল্পটা আমাকে একটু শোনাও। প্রথমে তো বললাম যে আমার মামা আসতেন একজন, সে দিদিকে গান শেখাতো। হ্যাঁ, আর আমি গিয়ে দিদিকে ডিস্টার্ব করতাম। তখন মামা আমাকে বসিয়ে বললো, ঠিক আছে নে, তোকে দিচ্ছি, কর এটা বলে। যেই দিয়েছে, দিদি পাচ্ছিল না, ওটা আমি করে দিলাম সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এরকম অনেক ব্যাপারই আছে, যেমন খাঁ সাহেব ওস্তাদ বড়েগুল মালিক খাঁ সাহেবের বাড়িতে, হ্যাঁ, পিতাজির কাছে পিতাজি বলতাম, খাঁ সাহেবকে পিতাজি বলতাম। এবং আমি তো রেগুলার, এখন যেভাবে আমি শেখাই মেয়েদের, সব ছেলে মেয়েদের, তো আমি কিন্তু ওইভাবে শিখিনি, কেউ শেখায়ও না। আমি যেভাবে শেখাই প্রাণ দিয়ে, একদম পুরো ইয়ে করে, হ্যাঁ, তোমার ভেতরে ঢুকে যাবে গানটা, নইলে আমি ছাড়বই না, এরকম ব্যাপার। কিন্তু যাই হোক, তো খাঁ সাহেব তো ওরকম নয়, খাঁ সাহেব গেয়েই যাচ্ছেন, একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন, একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন। ওর থেকেই তোমাকে তুলতে হবে, আর লেখালেখি নয়, লিখলো বেটা ইয়ে এসব নেই। হ্যাঁ, তবুও আমাকে মাতাজি, মানে খাঁ সাহেবের স্ত্রী, আমার চল ইধার আজা, আমার ডাকনাম আলী, তো আলী ইধার আজা বলে আমার ডেকে নিতেন, পাশের ঘরে গিয়ে লেখাগুলো লিখিয়ে দিত। হ্যাঁ, এবার কি গাইতে গাইতে হঠাৎ 3 জন পাঞ্জাবি ভদ্রমহিলা এসছে, খাঁ সাহেবকে পাশ গানা শিখেঙ্গে, লম্বা চওড়া, খুব সুন্দর দেখতে। তারা এসেছে, খাঁ সাহেব আপাদ মস্তক দেখলেন, দেখে বলে, हाँ क्या बात है? तो बोले जी हम गाना सीखेंगे आपके पास। ओ अच्छा ठीक है, बैठ जाइए आप, বুঝতে বললো। এইবার তো এইবার খাঁ সাহেব ওদের গলা শুনেই মানে ইয়ে হয়ে গেল, বুঝেছো? মানে মোটা গলা কীরকম, বেসুরো ইয়ের করে। যাই হোক, খাঁ সাহেব বললো কিছু বল, তখন কিছু বলেনি। ওরা যতক্ষণ ছিল থাকলো, তারপরে চলে গেল। যেই চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে, বলে ইয়ে লোক কুছ নেই হোগা। বোধহয় একজন শুনতে পেয়েছে, আবার উঠে এসে বলছে, খাঁ সাহেব আপনি কুছ কাহা? খাঁ সাহেব বলে, নেই, যাও। খাঁ সাহেবের কোন সে শিক্ষা যেটা এখনো খুব মনে হচ্ছে যে কথাটা উনি বারবার বলতেন গানের ব্যাপারে? কি বলতেন উনি? আমাকে তো কিছু বলতেন না, সত্যি কথা বলতে, যেমন মানে যে এইটা করো বা তমুক করো, সেটা তো বিশাল ব্যাপার একটা আছে। তবে কোনো এক শিল্পী, বড় শিল্পী এইখানে বসেছেন, আমি এখানে বসেছি, আর খাঁ সাহেব এখানে। হ্যাঁ, এবার খাঁ সাহেব বল, চল বল। হ্যাঁ, তো একটা কাজ করতে বললো, একটা ঠুমরির গানের টপ শিল্পী। তা তখন তো আমাদের বাবা মা যখন ছিলেন, তখন তো আমার বাড়িতেও
প্রচুর সমস্ত শিল্পীরা আমার বাড়ি গেছে, হেন শিল্পী নেই যে আমার বাড়িতে গিয়ে খায়নি। হ্যাঁ, তো সেরকম মানে আমাদের বাড়িতে রেগুলার হয়ে থাকতো। তো তারপরে সেই গিয়েছে, আমি বসেছি, খাঁ সাহেব ওকে বলেছে, আর আমি পাশে বসে করছি, হ্যাঁ গুনগুন করছি। অত তো বুদ্ধি নেই আমার যে আমি গাইলে ওনার অপমান হবে, এই সেন্সটা তো আমার নেই। এখন বুঝতে পারছি যে গন্ডগোল করেছি। তো তারপরে খাঁ সাহেব বললো যে ক্যা কিয়া বেটি, চল চল বল বল বল, জোরসে বল জোরসে বল। তখন বলতে আমি তখন সাহস পেলাম। আমি তখন দেখে বিনা বেচैन चैन नहीं आए দেখে বিনা, এই কাজটা কিছুতেই পাচ্ছিলেন না। তো যেই দেখিয়ে দিয়েছি, খাঁ সাহেবকে বলেছি আজা বেটি মেরে পাশ, সত্যে না রাজা, সত্যে না রাজা, হ্যাঁ এরকম করে বলে একদম পাশে এরকম বসিয়ে নিলেন। চল বেটি বা আওয়াজ লাগা কর মান গা। তো এবার উনি তো পার্টিকুলার একটা গান 10 বার করে গাইছে তা তো নয়, একটা গান শেষ হয়ে গেলে আবার আর একটা গাইলেন, আর একটা শেষ হয়ে গেলে আর একটা গাইলেন, এইরকম। ওর ভেতরে চিন্তা করো তুলে নেওয়া, মনে রাখা। হ্যাঁ, আমি কিন্তু টাচুট বলছি, এদেরকে বলছি এত ইন্টেলিজেন্ট, আমি কিন্তু এদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিলাম এই ক্ষেত্রে, তাই না বলো? আমি শুনে শুনে তুলেছি গান, শুনে শুনে। এটাই কি মনে হয় যে গান শেখার একটা অন্যরকম মূল প্রক্রিয়া, এই যে শোনা, মানে মাস্ট 100 বার, মানে হিয়ারিং মে গোল্ড মিলতা হ্যাঁ, হ্যাঁ সোনামে সোনা মিলতা হ্যাঁ, এই ব্যাপার বুঝেছো। আর এটা তো সমুদ্র, আমরা তার নুড়িও নই, তাই না? আর শেখাটা সত্যি কথাই তুমি যদি মন থেকে চাও, যেমন আমার মা বলতো এই ওঠ, উঠে যা, চলে যা এখনই স্কুলে আমি পড়ছি। পরে তখন আমার 11 ক্লাসে আমি পড়ছি। কোন স্কুল এটা? এটা বালিগঞ্জ প্লেসে। বালিগঞ্জ প্লেসে, আমাদের বালিগঞ্জ প্লেসেই বাড়ি ছিল আমাদের। তো ওইখানে আমরা 4-5 জন ভাই বোন পড়তাম ওই স্কুলেতে। তারপর মা বললো স্কুলে যা, তারপর হ্যাঁ মা বলছে স্কুলে যা। তারপরে কি হচ্ছে, বাবা জিজ্ঞেস করে রোজ, শুনছো মেয়ে স্কুলে গেছে? হ্যাঁ, বলে হ্যাঁ তুমি তৈরি হয়ে না, ও চলে গেছে। মা মিথ্যেই কথাই বললো। এবার কি, তারপরে যেই বাবা 11টায় অফিস যাবে, তারপরে আমি বেরোবো। হ্যাঁ, খাটের তলায় ঢুকে উঠে না, খাটের তলায় ওই ভেতরে দেওয়ালের ধারে চলে গেছি একদম। বুঝতে পেরেছি, আমার আগেকার দিনে সে বড় উঁচু পালঙ্ক, যেগুলো পালঙ্ক, তলাতে মাটির কাঁচের বাটি, 4টে পায়াতে, ওই জিনিস আমাদের বনেদি ঘরে আগেকার দিনে এই ছিল এগুলো। তো যাই হোক, তারপরে যেই বাবা যেই অফিস চলে গেছে, বলে বেরিয়ে আয় শিগগিরি, এনে নাস্তা করে নে, খাবার খেয়ে নে, খাবার করে নিয়ে যা, চলে যা খাঁ সাহেবের কাছে। চলে গেলাম, আমাদের গাড়ির তো অভাব নেই, ড্রাইভারেরও অভাব নেই, 4টে ড্রাইভার। চলে গেলাম, রেডি হয়ে চলে গেলাম। মানে আমরা সত্যি বলছি, এখানে এখন শিখতে গেলে আমি একটা ক্লাস করব। একটা ক্লাসে কি হয় গো, আজকে তুমি আয় না 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 বালাম বালাম, এই কাজগুলো কি অত সহজে আসবে? তোকে তো প্র্যাকটিস করবে। না না না, প্রথমে বিলম্বিতে, তারপর দ্বিগুণ, তারপর চৌগুণ, তারপরে একদম ইয়েতে। হ্যাঁ, তো তবেই তো আসবে। আয় না না বালাম বালাম আয় না বালাম, এই যেগুলোতে কী করে আসবে? শোনাটা দরকার। আমি আমার স্টুডেন্টদেরও বলি, খালি শুনবে ঠিক আছে, একটাই ক্লাস করো। এখন ব্যাপারটা কি হয়েছে, এত গান আমার, মানে এই গান আর কারোর কাছে নেই, আমি ছাড়া আর কারোর কাছে নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। হিন্দুস্তান ক্লাসিক্যাল গান নাকি? হ্যাঁ, আমাদের মানে 3টে ক্যাটেগরি বলে, মানে হিন্দুস্তানি, মানে ধরো প্রথম হলো গিয়ে পিওর ক্লাসিক্যালের মধ্যে পড়ছে তোমার খেয়াল, ধ্রুপদ, ধামার, ওকে, এই 3টে। তারপরে হচ্ছে তোমার লাইট ক্লাসিক্যালে পড়ছে ঠুমরি, দাদরা অ্যান্ড বাংলা রাগ প্রধান গান আমাদের। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লাইট মিউজিক মানে সুগম সঙ্গীতে পড়ছে তোমার গীত, ভজন অ্যান্ড গজল।
তো এতগুলো আইটেম, তার ভেতরে আমি 7টা আইটেমে আমি ফার্স্ট হয়েছি, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি সর্বপল্লী রাধাকিষণজি। এই অ্যাওয়ার্ড আর কেউ ভাঙতে পারবে না। হার্ডলি 2টো করতে পারবে। হ্যাঁ, 7টা 7 আইটেম, খেয়াল, ঠুমরি, দাদরা, গজল, ভজন, গীত অ্যান্ড ভোজপুরি। আমি রেডিওতে পারফরমেন্স করি, স্টিল এখনো করছি। এই যে এতটা সময় ধরে 60 বছর ধরে আপনি পারফর্ম করছেন, এখনো আপনি গাইছেন 60 বছর, 1 বছর 2 বছর নয়, 6 মাস নয়, 6 বছর নয়, 60 বছর এখনো গলার এইরকম, এটা কি শুধুই অভ্যেসে আসে? এটা কি শুধুই অভ্যেস নাকি আপনার একটু বোধহয় মনে হয়, তবে রেওয়াজটা মাস্ট, রেওয়াজটা তো করতে হবে। করেছি তো, একটা সময় রেওয়াজ করেছি বাবু। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা। মা দরজা টেনে দিল, একদিন বললো যে যেতে হবে না আজকে খাসাবের কাছে, তো বাড়িতে রেওয়াজ কর। তানপুরায় রেওয়াজ করেছি। আর যেমন ধরো ক্লাসিক্যালের যে ব্যাপারটা, ক্লাসিক্যাল মানেটা কি, তোমার পুরো খেয়াল যেটা গাইছো, একটা খেয়ালের একটা টাইম আছে। খেয়াল মিনিমামটা তোমার হাফ অ্যান আওয়ার, ম্যাক্সিমামটা তোমার 1 ঘন্টা। তারপরে গাইলে কি হবে, বোর লাগবে। হ্যাঁ, এবার একটা খেয়াল গাইতে গেলে তার কি করতে হয়, তার তোমার প্রথমে আলাপ আছে, রে নে নুনা কথা দিয়ে, তারপরে হচ্ছে বন্দিশটা ধরলে, স্থায়ী ধরে, এগুলো অনেক আছে। এগুলো তুমি কি চাই শুনছি তো, বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তো সাধারণ আলোচনা হচ্ছে, আমি এটা শুনতেই চাই। আমরা যারা একদম কিচ্ছু জানি না, আমার জন্য তো এটা জানা। সত্যি সত্যি জানবো, এগুলো আমারও অনেক কিছুই জানার আছে তোমাদের কাছ থেকে, কিন্তু এই ব্যাপারগুলো আমি সত্যি মন থেকে বোধহয় শিখেছি, তুলেছি, মনে আছে এখনো। তার তো প্রথমে খেয়ালের স্টার্টিংটা হয়ে গেল ওটা, তারপরে বন্দিশ স্থায়ীটা শুরু হলো। স্থায়ী হলো শুরু হয়ে, এবার তারপরে বিস্তার হলো সারগাম, মানে ওয়ার্ডটা দিয়ে, বন্দিশের কথা দিয়ে ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ড দিয়ে বিস্তার, ওয়ার্ডের পর তারপরে একটু লয়টা বাড়িয়ে নিয়ে তারপরে বিস্তার করতে করতে ওপরে চড়ার সায়ে যাওয়া, চড়ার সায়ে গিয়ে চড়ার বিস্তার। হ্যাঁ, যেমন ধরো আমি গানটা বলছি, একটা আমি বলছি, সা গা মা দা নি সা গা সা নি দা মা গা সা দা নি সা গা, মালপুর, গা মা দা নি সা গা সা নি দা নি দা মা গা মা গা সা, আ মন্দর দেখ ডরে এ সুদামা, মন্দর বোল দিয়ে বোল টান, এটাকে বলা হচ্ছে। হ্যাঁ, এছাড়া সারগম, তারপরে ছন্দ, এই সবগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমার মিনিমাম হাফ অ্যান আওয়ার তো লাগবে মিনিমাম। একটা খেয়াল মানে বন্দে তুমি রাগ পরিবেশন করছো, সেখানে তোমার মিনিমাম লাগবে। আর তার বেশি করলে আবার বোর, মনোটোনাস হয়ে যায়। কিন্তু আগেকার দিনে যেসব ছিল, হ্যাঁ ঠিক বলেছি, ওইটা বলতে ভুলে গেছি আমি, যে বাবা করতেন কি প্রতিদিন, মানে তখনকার সময় তো অনেক কনফারেন্স সব বন্ধ হয়ে গেছে, উত্তরপাড়া কনফারেন্স, ডোভালেন্টটাই রয়েছে, উত্তরপাড়াটা একটা রয়েছে। হ্যাঁ লাস্ট বোধহয় আমি পড়ে এলাম উত্তরপাড়াটা, আর বাকি তো সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সেই প্রোগ্রাম আমরা ইয়েতে যেতাম, মহাজাতি সদনে। বাবা সন্ধ্যেবেলা নিয়ে যেতেন, ভোর 6টায় বাড়ি ফিরতাম, শেষ হতো, ভোর 6টায় শেষ হতো, তারপর বাড়ি আসতাম। এইরকম করে 7 দিন প্রোগ্রাম চলছে, 7 দিনই বাবা নিয়ে যেতেন আমাদের। এই যে শোনা, ইয়ারিং, হ্যাঁ শোনাটা দরকার, প্রোগ্রামও শোনা দরকার। বেদের অন্য নাম বলা হয় শ্রুতি। বাবু, এটা এমন এক সময় উনি গল্প শোনাচ্ছেন যে সময় ইউটিউব বলে কোনো বস্তু পৃথিবীতে নেই। এক্স্যাক্টলি, এমন একটা সময় যেখানে রেকর্ডিং ডিভাইস হাতে হাতে ঘুরছে না, সেই সময়ে যে জিনিসটাকে উনি রেকর্ডিং ডিভাইস বানিয়েছেন সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক, ব্রেন, এবং যেটা সবচেয়ে ভালো রিসেপ্টর বা যেটা সবচেয়ে ভালো অ্যাডাপ্টার হিসেবে নিয়েছেন সেটা হচ্ছে তার কান, এবং তারপরে সেটাকে তিনি অন্তঃস্থ করেছেন। সাধনা বলে যদি কোনো বস্তু হয় তাহলে বোধহয় এটা
সঙ্গীতের ধ্যান যদি হয় তাহলে এটা আমার মনে হয় যারা শিক্ষার্থী এই মুহূর্তে শুনছেন বা দেখছেন, আমার মনে হয় তারা এই পোর্শনটা অন্তত বারংবার রিপিট করে শুনবেন, যে যেটা উনি বললেন সেটা শুধু বোঝার জন্য, অন্তস্থ করার জন্য আপনাকে অনেকবার শুনতে হবে। বরফটা এসে গেছে, দিদির ইন্টারভিউ এর মাঝে দাবি ছিল যে বরফ আসতে হবে, একটু দেখি। ইয়াদ পিয়া কি আয়ে। রিজার্ভ ব্যাংকের উচিত এই মুহূর্তে প্রভাতিদির গলাটা সংরক্ষণ করা, কারণ সোনা আসলে রিজার্ভ ব্যাংকে রাখা উচিত, তো এই গলাতে আসলে সোনা আছে। আমাদের কি ক্লাসের একটা নিয়ম বলছিলে যে কোন তিনজনকে তুমি বলে দাও যে এই তিনটে জিনিস যেন থাকবে না? বলো না কি আছে, বলবো, কেউ কিছু মনে করবে না তো?